নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে ধর্মতলায় 21শে জুলাই পালনের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়ার আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই আসরে নামল আসল তৃণমূল। শনিবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল ও শহীদ দিবস পালন করতে চেয়ে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিল। মমতাপন্থীদের কটাক্ষ করে আসল তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, যারা বিধানসভায় পরিষদীয় দলই গঠন করতে পারে না, সংখ্যায় নেই, তারা আবার কি 21শে জুলাই পালন করবে? আমরা ওই দিনটি শহীদ পরিবারগুলিকে এনে পালন করতে চাই। অন্যদিকে 33 বছর আগে যুব কংগ্রেসের কর্মীদের উপর তৎকালীন বাম সরকারের নির্বিচার গুলিবর্ষণকে নিজেদের আন্দোলন করে দাবি করে এবার প্রদেশ কংগ্রেসও শহীদ মিনারে 21শে জুলাই পালন করতে উদ্যোগী। তৃণমূলের ভরা ডুবের পর প্রশ্ন উঠেছিল, 21শে জুলাই উদযাপন হবে কিভাবে, কারা করবে? দিন কয়েক আগে উত্তর কলকাতায় কর্মী সভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, 5 জনকে নিয়ে হলেও ধর্মতলার বুকে 21শে জুলাই পালন করবেন। তবে তারা আদৌ এই অনুষ্ঠানের অনুমতি পাবেন কিনা তা নিয়ে আইনি জটিলতা আছে। এদিকে রাস্তা বন্ধ করে শহীদ দিবস পালন নিয়ে আগেই আপত্তি তুলেছে কলকাতা হাইকোর্ট, সেই মামলা চলছে, ফলে কিছুটা পিছিয়ে মমতা শিবির। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, 21শে জুলাই শহীদ দিবস নিয়ে দড়ি টানাটানি ছিল দুই তৃণমূলের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল দুই দলই অনুমতি চেয়ে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিল। অপরদিকে এবার প্রদেশ কংগ্রেসেরও শহীদ মিনারে 21শে জুলাই পালন করতে উদ্যোগী। দুই নয়, কার্যত এই তিন দলের দড়ি টানাটানি, এই নিয়ে আপনি কি বলবেন? দেখো দেবাঞ্জলি, গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী, একটা হচ্ছে কালিকাটপন্থী তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা তৃণমূল, আর অন্যদিকে যারা বিধানসভায় রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা যে তৃণমূল অর্থাৎ ভালো তৃণমূল যেটাকে বলছে, অর্থাৎ এরা হচ্ছে ভালো তৃণমূল আর কালীঘাটপন্থী হচ্ছে খারাপ তৃণমূল। তো এই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে একটা টানাপোড়েন চলছিল। আর ঠিক এই জায়গাতেই 21শে জুলাই কারা পালন করবে এই নিয়েই দ্বন্দ্ব। প্রথমত কথা হলো, 21শে জুলাই কি 33 বছর আগে ঘটে যাওয়া ভোটার কার্ডের দাবিতে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই 21শে জুলাই অ্যাকচুয়াল কিন্তু হাইজ্যাক হয়ে গেছিল 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের পরে। অর্থাৎ 1993 সালের যে ঘটনা, সেই ঘটনা হাইজ্যাক হয়ে যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের পরে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে শহীদ দিবস পালন করে আসছেন এবং ধর্মতলাতেই শহীদ দিবস পালন হচ্ছে। তো প্রশ্ন এখন এখানেই, যে যেটা একটা দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলের কাছে একটা প্রশ্ন ছিল, যে আন্দোলনটা কংগ্রেসের আন্দোলন ছিল, সে আন্দোলনটা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে নিয়ে নিলেন কি করে। এটা কিন্তু রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে প্রশ্ন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যুক্তি কি ছিল? তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই সভানেত্রী থাকাকালীন তিনি যে আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে 13 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদদের স্মরণ করতেই এই কি বলে শহীদ দিবস পালন হয়ে আসছিল। তো ভালো কথা। এখন প্রশ্ন হলো, যে দাবিতে যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল যে সচিত্র ভোটার কার্ড, সচিত্র ভোটার কার্ড, যেটা এখন আমরা আহ, 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 যে কার্ড দেখিয়ে আমরা ভোট দিতে যাই, সেই সচিত্র ভোটার কার্ডের দিয়ে ভোট করাতে হবে, এটা ছিল দাবি। তো যাই হোক, এখন তো আমরা দেখছি সেই সচিত্র ভোটার কার্ড, কিন্তু সেই সচিত্র ভোটার কার্ড গত 15 বছরে আহ, আহ, যে মানে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বহুবার বাধাপ্রাপ্ত হয়েছে। একের কার্ড অন্যে নিয়ে গিয়ে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এগুলি নিয়ে নানান প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা হলো যে যুব কংগ্রেস যে আন্দোলন, অর্থাৎ কংগ্রেসে থাকাকালীন আন্দোলনটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেই হাইজ্যাক করে দিয়েছেন। এখন
ওই বলে না যে মানে নিজের পায়ে নিজেকেই কুড়ুল মারতে হয়, অর্থাৎ একটা হাইজ্যাক করা আন্দোলন, যেটা গত 15 বছর ধরে, অর্থাৎ আমরা যদি 2026 সালের আগে পর্যন্ত দেখি, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এটাকে প্রায় কি বলবো, তৃণমূলের একটা মেগা ইভেন্ট ঘোষণা করে হয়ে গেছিল। অর্থাৎ বছরে এই ইভেন্টে মোটামুটি কয়েক লক্ষ লোক কলকাতায় আসবেন। আহ, বিভিন্ন জেলা থেকে 2-3 দিন আগে থেকে লোক আসবেন, তার জন্য বিভিন্ন জায়গায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সল্ট লেক, হাওড়া, এরকম বিভিন্ন জায়গায় শিবির তৈরি হবে। সেই শিবিরে কর্মীরা দূর দূরান্ত থেকে এসে থাকবেন, সেখানে ডিম ভাত খাওয়া হবে, যার জন্য এর নামটা আবার ডিম ভাত দিবসও অনেকে কটাক্ষ করে বলতেন। তো এই শহীদ দিবসটাকে ডিম ভাত দিবসে তিনি নিয়ে গেছিলেন। কিন্তু প্রশ্ন এটাই উঠতো যে এই শহীদ দিবসে শহীদের পরিবারদের হাজির করানো হতো আগে, তারপরেও হয়তো শহীদদের পরিবারকে হাজির করানো হয়েছে, তাদের নামে ফলক থাকতো, সেখানে পুষ্পস্তবক, মালা দেয়া হতো। কিন্তু আদৌ কি সেটা মানে শহীদ পরিবারের কোনো কথা হতো, বা শহীদদের স্মরণে কোনো কথা হতো? না, শহীদদের স্মরণে কোনো কথা হতো না। এটা তৃণমূল কংগ্রেসের একটা মেগা ইভেন্ট হয়ে গিয়েছিল, যেখানে গত 15 বছর ধরে বিরোধী দল, কখনো সিপিএম, কখনো যখন বিজেপি বিরোধী হয়ে গেল, তাদের এই মঞ্চ থেকে কিন্তু কর্মীদের উজ্জীবিত করা হতো। এটা রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে একটা শহীদ দিবসের মঞ্চ যদি রাজনৈতিক মঞ্চ হতে পারে, এবং সেটা যদি কংগ্রেস থেকে হাইজ্যাক হয়ে যেতে পারে, তাহলে আজকে তৃণমূলের যে দুটি শিবির হয়েছে, সেই দুটি শিবিরে আহ, আহ, তারাও দাবি করছে এখন যে 21শে জুলাই তারাও পালন করবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি যুব কংগ্রেস থেকে এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিজের দিকে নিয়ে এসছে, নিজের বলে চালাচ্ছেন, তাহলে তারাও অন্য কেউ সেটা করতে পারে। কংগ্রেস, তুমি যেটা বলছিলে যে কংগ্রেসের কথা, যে কংগ্রেস কিন্তু প্রতি বছর এই দিনটা পালন করে, সেটা ওই একটা নিয়ম রক্ষার কারণ হচ্ছে যে তৃণমূলের এই মেগা ইভেন্টের ছায়ায় সেটা ঢাকা পড়ে যেত। তাই এবারে কংগ্রেসও, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, তারাও এবার বলছে যে আমরাও ঘটা করে পালন করব। অর্থাৎ একদিকে কংগ্রেসের দুই গোষ্ঠী, একদিকে হচ্ছে ঋতব্রত তৃণমূল গোষ্ঠী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। তখন প্রশ্ন যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, বা মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে টিকিট দিয়ে তৈরি করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আহ, এর কাছে তারা নেই। এখন এই 21শে জুলাই 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ভোটের পরে ঘাসপুর শিবিরের যে ভরাডুবি হয়েছে, তৃণমূল কংগ্রেস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন 21শে জুলাই উদযাপন কারা করবে, কিভাবে করবে? এবং ইতিমধ্যে কিন্তু কংগ্রেস শহীদ মিনারে এই বিশেষ দিনটি মহাসমারোহে পালনের কথা ঘোষণা করেছে। আবার আহ উত্তর কলকাতায় কর্মী সভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন 5 জনকে নিয়ে হলেও ধর্মতলার বুকে 21শে জুলাই পালন করবেন। এখন প্রশ্ন হলো যে তারা আদৌ এই অনুষ্ঠানের অনুমতি পাবেন কিনা। অন্যদিকে যদি আমরা দেখি যে এই রাস্তা বন্ধ করে বছরের পর বছর ধরে শহীদ দিবস পালনের নিয়ে আপত্তি তুলেছিল কলকাতা হাইকোর্ট, সেই মামলা কিন্তু এখনো চলছে। ফলে এই যে 21শে জুলাইয়ের উদযাপনের অনুমতি কারা পাবে, সেটা নিয়ে কিন্তু এখনো একটা ধোঁয়াশা রয়েছে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আহ মমতাপন্থী যে তৃণমূলকে কটাক্ষ করেছেন, যে আসল তৃণমূল বলে যারা বলছেন, যে তৃণমূলের মুখ্য সচেতক আক্রুজ্জামান, তিনি ইতিমধ্যে বলেছেন যে যারা বিধানসভায় পরিষদীয় দল গঠন করতে পারে না, সংখ্যায় নেই, তারা 21শে জুলাই কি করে পালন করবে? আমরা ওই দিনটি শহীদ পরিবারগুলিকে এনে পালন করতে চাই। এতদিন নায়ক নায়িকাদের ভিড়ে আসল শহীদ পরিবারই হারিয়ে যেত, এবার শহীদ দিবসে আমরা তাদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। কিন্তু এইটা যখন একদিকে এই আক্রুজ্জামান বলছেন, কিন্তু এটাও ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হয়তো তিনি হাইজ্যাক করেছেন ঠিক, কিন্তু এইটাও ঘটনা যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ, রাজ্যের আহ, শাসক দলের ক্ষমতায় আসেন, তো সেই বছর কিন্তু 21শে জুলাই একটা বিশেষত্ব হয়েছিল, এবং বিভিন্ন মিডিয়া ঘটনাচক্রে, আমিও সেই একটি মিডিয়াতে ছিলাম, এবং তৎকালীন সেই মিডিয়া থেকে এই যে 21শে জুলাই যে শহীদ পরিবার, অর্থাৎ 13 জন যে শহীদ হয়েছিলেন, তাদের প্রত্যেককে পরিবারে
যাওয়া হয়েছিল এবং সেখানে আলাদা আলাদা করে তাদের প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল। কিন্তু তাদের মধ্যে দুই একজন বাদে প্রত্যেকের পরিবারকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আহ, তাদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, তাদের পরিবারের যাতে আহ, আহ, মানে কি বলবো, সাংসারিক খরচ বা সংসারের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় সরকারের কখনো এনডিএ কখনো ইউপিএ সরকারে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন, সেই মন্ত্রিত্বের ক্ষমতায় তিনি কিন্তু অনেককেই চাকরি দিয়েছেন। অনেক সময় আবার কি বলে, টাকা পয়সা দিয়ে অর্থ সাহায্য করেছেন। এইটা কিন্তু অস্বীকার করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের পাশে থেকেছেন, এই পরিবারগুলোর পাশে। এবং আমি নিজে তখন এই 2011 সালে এই পরিবারগুলোর এক একটা প্রত্যেক পরিবারের, হ্যাঁ, তাদের কি অবস্থা সেই জানতে যখন আমরা গেছিলাম, তখন কিন্তু প্রত্যেকে এক কথায় স্বীকার করেছিলেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন। দুই একজন পরিবারের কিছু সমস্যা ছিল, যখন সেগুলো সংবাদ মাধ্যমে আসে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরও প্রতিশ্রুতি বা তাদেরকে যা যা কথা দিয়েছিলেন সেগুলো রাখার চেষ্টা করছেন সরকারে আসার পরে। ফলে এইটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইজ্যাক করে নিয়েছেন 21শে জুলাই, কিন্তু এইটা অস্বীকার করা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের পাশে কিন্তু তিনি ওই ওই মানে 93 সালের পর থেকে তিনি কিন্তু তাদের সঙ্গে ছিলেন। তাদেরকে প্রতি বছর আলাদাভাবে সেই শহীদ মঞ্চে নিয়ে আসা এটা করতেন। কিন্তু বিগত কয়েক বছরে এমনই হলো যে সেই তৃণমূলের শহীদ মঞ্চ যেরকম 2011 সালে জয়ের পরে প্রথম 21শে জুলাই বলা হয়েছিল যে আমরা 21শে জুলাই শহীদ দিবস, সে আমরা এই যে মামাটি মানুষের সরকার ক্ষমতায় এসেছে সেই দিনটিতে আমরা আমাদের যে আহ, 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 যে আহ, কি বলবো, জয়ের পরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা ব্রিগেডে করব। এবং মনে আছে ব্রিগেডে কিন্তু আহ, ব্যাপক ভিড় হয়েছিল, ব্যাপক জমায়েত হয়েছিল, প্রচুর মানুষজন এসেছিলেন, প্রবল বৃষ্টি হয়েছিল, তার মধ্যেও প্রচুর মানুষ বা অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকরা সেই 21শে জুলাইতে এসেছিলেন। কিন্তু সেই 21শে জুলাইতে একটা কি বলে ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে একটা বাংলা সিনেমার গান পাগলু, একটা দেব সেই গানটা কিন্তু গেয়েছিলেন এবং তা নিয়েও কিন্তু কম বিতর্ক হয়নি। তারপরে আবারও 21শে জুলাই চলে আসে কি বলে এই ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখানে চলে আসে এবং সেখান থেকেই কিন্তু প্রতি বছর 21শে জুলাই পালন হচ্ছিল। কিন্তু এটাও প্রশ্ন যে সে 21শে জুলাইয়ের মঞ্চে অভিনেতা অভিনেত্রী থেকে সে অর্থাৎ তারকাদের ভিড়, হ্যাঁ, গায়ক গায়িকা নায়ক নায়িকা, এদের এরাই সামনের সারিতে বসতেন। এবং কখনো কখনো একটা আলাদা মঞ্চ ব্যবহার করা হতো যেখানে হয়তো শহীদ পরিবারের কয়েকজন এসে থাকতেন। শেষের দিকে অর্থাৎ যদি আমরা 2020 সালের পর থেকে দেখি, শেষের দিকে কিন্তু আর খুব একটা ওই শহীদ পরিবারের লোকজন খুব একটা আর কি এখানে ব্রাত্যই থেকে যেতেন, ওই নামকা ওয়াস্তে ওই দিনটার জন্য তারা আসতেন। কারণ তাদের কাছে কিন্তু মানে তাদের যে শহীদ পরিবার তাদের কাছে কিন্তু এই দিনটা একটা শোকের দিন। কিন্তু দেখা গেছে যে সেই শোকের দিনে তৃণমূল কংগ্রেস সেই শহীদ দিবস নামে পালন করছে, কিন্তু সেখানে নাচা গানা থেকে শুরু করে রাজনৈতিক বক্তব্য এগুলো কিন্তু তারা করেছেন। তো এই শহীদ দিবস পালন নিয়ে আজকে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ওই কংগ্রেস থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছিলেন নিজের বলে, নিজের আন্দোলন বলে তিনি চলেছেন। কারণ তিনি যদি তখন কংগ্রেস তাকে ওই মঞ্চটা না দিত, যুব কংগ্রেসের সভানেত্রী না করতেন, তাহলে কি তিনি আন্দোলন করতে পারতেন? এবং সেই সময় তার পেছনে যে কংগ্রেসের নেতারা ছিল তাদের মধ্যে অন্যতম যদি আমি বলি, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে তখন তাবর তাবর নেতারা কংগ্রেসের, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, এই আন্দোলনে সামিল হয়েছিলেন, আমরা জানি। কিন্তু সেই আন্দোলনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের দিকে টেনে নিয়ে চলে এলেন, তারপরে সেটা তৃণমূলের মঞ্চে চলে এলো। এবং আহ, শেষ দিকে তো ওই বললাম যে যারা শহীদ পরিবার তাদের কাছে ওই দিনটি শোকের দিন, তাদের পরিবারের একজন স্বজনকে তারা হারিয়েছেন, সেই শোকের দিন। সেই শোকের দিনে তারা কি এসে ওই পাগলু স্টেজে সেই গান শুনতে আসবে, নাকি নচিকেতার গান শুনবে, ইন্দ্রনীল সেনের গান শুনবে, এসব কি তারা শুনতে আসবে, নাকি কবির সুমনের পাছা দেখিয়ে, পেছন দেখিয়ে, হ্যাঁ, সেই রাজনৈতিক বক্তব্যের কথা শুনবেন? এটা নিয়ে কিন্তু বহুবার নানান প্রশ্ন হচ্ছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা করে এসেছেন, তার দলেরই কিছু নেতা
তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাত্য করে আজকে কিন্তু 21শে জুলাই ঘটা করে পালন করতে চাইছেন। তারা কি বলছেন যে 21শে জুলাই এই যে মঞ্চে শহীদ পরিবারগুলো ব্রাত্য থেকেছেন, তা সেখানে অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা নায়ক নায়িকাদের ভিড় বেশি থাকতো। এবারে প্রকৃত শহীদ দিবস তারা পালন করতে চায়। কিন্তু প্রশ্ন এখানে যে এই তৃণমূলে যে পালন করতে চাইছে, এদের কি কোনো অধিকার আছে যে এই দিনটা পালন করার? আর যদি সত্যিই পালন করার অধিকার থাকে তাহলে তারা বলছে তাদেরকে নিয়ে এসে পালন করবে। তাদেরকে নিয়ে এসে কি পালন করবে? তারা কি এদের মধ্যে অনেক নেতাই ওই 21শে জুলাই যেদিন এই ঘটনাটা ঘটেছিল তারা কিন্তু অনেকেই ছিলেন না। তো তারা এই দিনটার মর্মটা কি বুঝবেন? তারাও কেন এইটা নিয়ে দড়ি টানাটানি করছেন? তো এখন বাংলা রাজনীতি যে জায়গায় চলে গেছে এবং এর পেছনে অন্যতম দায়ী হচ্ছে গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে কি বলবো যে আহ, রাজনৈতিক সংস্কৃতি যে জায়গায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস আজ সেই রাজনৈতিক সংস্কৃতির এই মানে যে নিম্ন স্তর যে নিচে নেমে গেছে তার খেসারত দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তার খেসারত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু এখন এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি কি না, 21শে জুলাই শহীদ দিবস নিয়ে দড়ি টানাটানি করছে। বলছে যে 21শে জুলাই আমার এই পক্ষ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ বলছে 21শে জুলাই আমার। এখন দেখার যে কোন পক্ষ 21শে জুলাই পালন করার জন্যে ওই ধর্মতলার মঞ্চে থাকবে। সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 জন নিয়ে হলেও করবেন। মহুয়া মৈত্র বলেছেন যে যদি আমাদের অনুমতি না দেয় তাহলে ম্যাটাডোরের ওপরে বা জিপের ওপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, বক্তব্য করবেন। কিন্তু প্রশ্ন এটাই যে গত 2025 সালের যে 21শে জুলাই আমরা দেখেছিলাম লাখো লাখো লোকের সমাবেশ, সেই সমাবেশে যদি 5,000 লোকও না হয় তাহলে সেই শহীদ সমাবেশ কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানাবে, মঞ্চে মানাবে? তো এটাও কিন্তু একটা প্রশ্ন। তো এখন এই যে নতুন সরকার বিজেপি সরকার যেটা এসছে, পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছে বাংলার সরকার, সেই সরকার আদৌ কি 21শে জুলাইয়ের পারমিশন দেবে ওই জায়গাতে? আমার জানি না তা মানে সরকার কি করবে এখন পর্যন্ত, কারণ দুপক্ষই করেছে। আর অন্যদিকে একদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীক, সেটা নিয়েও কিন্তু কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে 3-4টি থানায় তারা এফআইআর বা কমপ্লেন করেছে এরকমও শোনা যাচ্ছে। কিন্তু একদিকে প্রতীক আর অন্যদিকে 21শে জুলাই, এই দুয়ে দড়ি টানাটানিতে এই যে শহীদের যে পরিবারগুলো তারা কি করবে সেটাও কিন্তু এখন দেখার। একদমই দেবাঞ্জলি। একদমই অনেক ধন্যবাদ দাদা আপনাকে।